পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা রুবিয়া বেগম এবং শুধু তাই নয়, তার সঙ্গে এসেছে রাহুল ঘোষ, পশ্চিম বর্ধমানে বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি। সুতরাং শুধু তৃণমূল বা বিজেপি নয়, গোটা বাংলা জুড়ে বিভিন্ন দল থেকে হুমায়ুন কবির সাহেবের হাতটাকে শক্ত করার জন্য প্রতিনিয়ত আমাদের দলে যোগদান চলছে। আজকে আমরা আমজনতা উন্নয়ন পার্টির তরফ থেকে দুই ভাই বোনকে সাদরে গ্রহণ করলাম। বন্দে মাতরম। বন্দে মাতরম। আন্দোলন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ আন্দোলন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশে এই যোগদান চলছে চলবে চলছে চলবে বাংলাদেশে যোগদান চলছে চলবে চলছে চলবে। আসানসোল থেকে এসছে যোগদান ভিডিও পাঠিয়ে দিচ্ছি। বহরমপুরে সম্ভবত কংগ্রেসের ক্যান্ডিডেট হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। যদি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে দাঁড়ায় তাহলে কি বহরমপুর সিট ছেড়ে দেবেন আপনি? ডাইরেক্ট ছাড়বো না, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মতো ব্যক্তি বিধানসভায় যে 5 বারের সাংসদ ছিল বা রেলের রাষ্ট্রমন্ত্রী ছিল, লোকসভার দলনেতা ছিল, পিএইচসি কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ছিল লোকসভা, তার মতো একজন যোগ্য রাজনীতিবিদকে যেভাবে বিধানসভায় যাতে যেতে পারে সে ব্যাপারে যেভাবেই হোক তাকে মনে প্রাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার দলের সিদ্ধান্ত তো আমি একা নিই না, সেটা আমাকে নিতেই হবে। সেক্ষেত্রে আলাদা বিষয়। আমি ব্যক্তিগতভাবে আমি আগেও বলেছি যে মোহাম্মদ সেলিম আর রাজ্য সম্পাদক সিপিআইএম এবং অধীর রঞ্জন চৌধুরী, এরা দুজন যদি বিধানসভায় কন্টেস্ট করে, যেখানেই করবে তারা নিজেরা কন্টেস্ট করলে তাদের ক্ষেত্রে আমার তাদেরকে সমর্থন দিয়ে যাতে বিধানসভায় যেতে পারে সেটাকে আমার দিক থেকে সাপোর্ট করবে। দলগতভাবে না, ব্যক্তিগতভাবে আমার যে ইনফ্লুয়েন্স আছে, যেখানে আমার কথা শুনে তাদেরকে বলবো। আর আমরা তো আমাদের দলীয়ভাবে যাদের প্রার্থী করবো, যেখানে যেখানে প্রার্থী করবো তাদের জন্য তো মানুষের কাছে দোয়া চাইবো, আশীর্বাদ চাইবো। এই দুজন ব্যক্তির ক্ষেত্রে আগেও বলেছি, আবার বলছি, উনি যদি বহরমপুরে দাঁড়ান, আর সেলিম সাহেবকে আমি বলেছিলাম যে উনি যদি 24 লোকসভায় প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে, সেখানে 850 ভোটের লিড ছিল রানীনগরে, উনি সেটা অ্যাকসেপ্ট করেননি। কাজে অলরেডি রানীনগরের প্রার্থীও আমরা ঠিক করে ফেলেছি। কাজে উনি লড়লে সেখানে আমার প্রার্থীও আমি সরাতে পারি, কিন্তু যদি উনি না লড়ে ওনার জেলা সম্পাদকের জন্য বা অন্য কারোর জন্য আমি এটা করতে পারবো না। আমি আমার রাহুল ঘোষ পশ্চিম বর্ধমান রানীগঞ্জ বিধানসভায় থাকে ও বিজেপির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট ছিল। সে আমাদের প্রতি আস্থা রেখে আমাদের আম জনতা উন্নয়ন পার্টিতে আজকে জয়েন করলো। আমরা তাকে স্বাগত জানাচ্ছি বা উপযুক্ত মর্যাদা দিয়ে আমাদের দলের একজন সক্রিয় নেতা বা কর্মী হিসাবে আমরা তাকে ব্যবহার করব পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও পূর্ব বর্ধমানের রুবিয়া বেগম খণ্ডঘোষ বিধানসভায় থাকে, ওটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে। ওটাও আমাদের প্রতি আস্থা রেখে, আমাদের আম জনতা উন্নয়ন পার্টির প্রতি ভরসা রেখে আগে থেকে যোগাযোগ করেছিল, তাই সময় কম, আমরা সেই জন্য এখানে আসতে বলেছিলাম। তারা, ওদের সঙ্গে অনেক লোকজন রয়েছে, তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা জয়েন করালাম এবং কেউ একজন মহিলা নেত্রী হিসাবে পূর্ব বর্ধমানের কিভাবে আমাদের সাংগঠনিক কাজে ব্যবহার করা যায় সেটা আগামী দিনে আমাদের গুরুত্ব সহকারে দেখব। এছাড়াও আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় প্রায় 11,22,000 ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ইলেকশন কমিশনের ফুল ব্রাঞ্চ কলকাতায় আছে,
আজকেই চলে যাবে। রবিবারে রাত্রিতে এসছে, কালকে দফায় দফায় রাজনৈতিক দলের সঙ্গে এবং জেলা রাজ্য স্তরের প্রশাসনের সঙ্গে মিটিং করেছে। যেহেতু আমরা এখনো ফুললি স্টেট পার্টি হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি এর আগে, বা আমাদের নতুন পার্টি, তাই আমরা ইলেকশন কমিশনের যে মিটিং সেখানে আনুষ্ঠানিকভাবে ডাক পাইনি। কিন্তু তবুও রাত্রিবেলায় ইলেকশন কমিশনের যিনি মেন তার সঙ্গে ওভার ফোনে কথা হয়েছে। ওনারা চেষ্টা করছেন জুডিশিয়ালকে দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা রাজ্যব্যাপী যে 60 লক্ষর উপর মানুষের নাম পেন্ডিং রয়েছে বিচারাধীন, তাদের নাম প্রতিদিন বিচারপতিদের যে সংখ্যা, সেখান থেকে দুটো স্টেট থেকে ঝাড়খণ্ড এবং বিহার থেকে কিছু বিচারপতি 200 জন বিচারপতিদের আনা হয়েছে। কাজ চলছে অলরেডি। দুদিনে 7 লক্ষরও বেশি নাম যে সমস্ত ডিসপুট ছিল সেসবগুলা জুডিশিয়ালরা বসে ঠিক করেছেন। সেটা দুদিনে যদি 7 লক্ষ হয়, আগামী দিন এই হারে হবে এটার কোনো গ্যারেন্টি নাই। তাই অ্যাভারেজ ধরতে হবে যে 1 থেকে 2 লক্ষ মানুষের নাম যেটা ডিসপুট আছে সেগুলা ঠিকঠাক করবে। তো মনে হচ্ছে যে আর এই মার্চের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার করবে কি করবে না সেটা ইলেকশন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। তবে ভোট যে এপ্রিল মাসে হবে এটা মোটামুটি ফাইনাল, এবং মার্চের মধ্যেই সেটা ইলেকশন কমিশনকে বিজ্ঞপ্তি দিতে হবে। তবেই এপ্রিলের 30 তারিখের মধ্যে নির্বাচন 2 দফা বা 3 দফা বা 1 দফা যাই হোক, 3-এর বেশি না, আর লাস্ট 1 দফা হতেই পারে বা 2 দফাও হতে পারে। নির্বাচন হচ্ছে বাংলার বৈশাখ মাসে বা ইংরেজি এপ্রিল মাসে। সেটা আগামী দিনে ইলেকশন কমিশন অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি করবে আমরা সকলেই জানতে পারবো। আমাদের আগামীকাল মুর্শিদাবাদ জেলার যে 11,22,000-এর কাছাকাছি মানুষের নাম বিচারাধীন করে রাখা আছে, তাদের নাম যত তাড়াতাড়ি ভোটার লিস্টে সাপ্লিমেন্টারিতে যাতে যোগ হয়। কারণ একটা কেসে চার্জশিট হয়ে গেলেও যেমন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অপশান আছে, তেমনি ফাইনাল ভোটার লিস্ট 28শে ফেব্রুয়ারি বের হলেও এখন যে ডিসপুট আছে বা পেন্ডিং আছে সেটার সংশোধন করে যাতে এই মুর্শিদাবাদ জেলার পূর্ণাঙ্গ ভোটার লিস্টে নাম, এই 11 লক্ষ নাম উঠে, সেটাই আমাদের দাবিতে কালকে আমরা ঠিক বেলা 1টার সময় বহরমপুর টেক্সটাইল মোড়ে বেলডাঙ্গা 1-2 এমজে ব্লক, ভগবানগোলা ব্লক, ডোমকল, নওদা, হরিয়ারপাড়া, বেলডাঙ্গা 1-2, কাঁদি, এক কথায় যেগুলো পার্শ্ববর্তী এলাকা। কারণ রমজানের দিন বেশি দূর দূরান্ত থেকে আমরা লোক ডাকিনি বা জঙ্গিপুর সাব ডিভিশন থেকে কোনো লোক ডাকিনি। আমরা মূলত কাঁদি কিছু লোক ডেকেছি এবং ভরতপুর সালার থেকেও সেইভাবে আমাদের 2-4 জন 10 জন নেতৃত্ব আসবে, কিন্তু সেখান থেকেও লোকটা সেইভাবে ডাকা হয়নি। মূলত ডাকা বেলডাঙ্গা 1-2, নওদা, হরিয়ারপাড়া, বহরমপুর প্রপার এবং কাঁদি, এমজে ব্লক, ভগবানগোলা ব্লক, ডোমকল ব্লক, এই সমস্ত। কারণ জলঙ্গিকেও আমরা ছাড় রেখেছি, কারণ অনেকটা রাস্তা রোজার দিন। কাজে আমরা এই 6-7টা ব্লক নিয়ে, নবগ্রামেরও কিছু লোক আসবে, আমরা নবগ্রাম, কাঁদি, এদিকে বেলডাঙ্গা 1-2, তারপরে নওদা, হরিয়ারপাড়া, ডোমকল, এমজে ব্লক, ভগবানগোলা ব্লক, মূলত ট্রেন রুটে যারা আসতে পারবে, গাড়িও কিছু আসবে, কিন্তু বেশিরভাগটা ট্রেন রুট আসছে। আমাদের রেজিনগর, বেলডাঙ্গা ট্রেনেই বেশি যাবে, 2টো ট্রেন আছে, আর কিছু গাড়িও যাবে।
বেলডাঙ্গা কাছাকাছি আছে তারা সব টোটো বা ছোট গাড়িতে যাবে। বহরমপুর হোম ব্লক সব টোটো বলে দিয়েছি। আর দমকল গাড়িতে আসবে, হরিয়ারপাড়াও গাড়িতে আসবে এবং নওদাও গাড়িতে যাবে। কালকে আমরা আমাদের আসল ডিমান্ড সাধারণ মানুষের এইভাবে নাম কেটে দেওয়া ভোটার তালিকা থেকে, এটা কোনো মতেই মানা যায় না। তাই আমাদের পার্টির তরফ থেকে জেলা শাসকের কাছে পূর্ণাঙ্গ তালিকায় যাতে নাম সংযোজন হয় এর দাবিতে কালকে আমরা ডেপুটেশন দেব। সমস্ত মানুষকে একটার আগেই টেক্সটাইল মোড়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক আইডি থেকেও বলে দিয়েছি, আবার আপনাদের মাধ্যম থেকেও জনসাধারণকে অবগত করার জন্য এবং 11 লক্ষ মানুষকে আশ্বস্ত করার জন্য আমরা জেলা শাসকের কাছে এই দাবি নিয়ে যাব। আজকে যোগদানের পরে মূলত 182টা আসনে লড়ব। সিপিএম এবং আইএসএফ তারা যদি আমাদের জোটে আসে, এখনো সম্ভাবনা আছে, তারা যদি আমাদের জোটে আসে তাহলে 294-তে লড়াই হবে। সেক্ষেত্রে আমার 182 থেকে আমি 144-এ নেমে আসব। আমার যে জোট, যে সঙ্গে, তাদের নিয়ে আমি 144-এ নামবো। 150-এ সিপিএম এবং আইএসএফ যদি সিট অ্যাডজাস্টমেন্টে আসে তাহলে অল আউট 294। আমাদেরও উদ্দেশ্য তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে রুখে দেওয়া, ক্ষমতায় আসতে না দেওয়া। তাহলে সিপিএম এর আর আইএসএফ এরও যদি সেটা টার্গেট থাকে তাহলে নিশ্চয়ই তারা দুটো দল মিলে, সিপিএম আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলে 150 সিটে লড়ুক, আমরা 144 সিটে লড়ব। আর যদি তারা আমাদের সঙ্গে না আসে তাহলে আমি একাই আমার জেইউপি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে আমি নেতৃত্ব দিয়ে আমার সঙ্গে 8টা ছোট ছোট দলকে সঙ্গে নিয়ে মিম সহ তাদেরকে নিয়ে আমি একাই 182টা আসনে। জোট নিয়ে কি কোনো সিদ্ধান্ত কথা হয়েছিল? চলছে, প্রক্রিয়া চলছে, এটা আপনাদেরকে বলার মতো নেই। প্রতিদিনই কম বেশি আলোচনা চলছে, আজকেও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। কাদের সঙ্গে আছে সেটা বলছি না, আমি আগেই বলছি যে 8টা ছোট ছোট মিম সহ 8টা ছোট ছোট পার্টির সঙ্গে অলরেডি জোট আমার হচ্ছে। তার মধ্যে একটা সুখবর দিই, আমি যেটা মানে চন্দ্রশেখর যে এমপি আছে অল ইন্ডিয়া আজাদ সমাজ পার্টি, সেই চন্দ্রশেখর পার্টির রাজ্য সভাপতি ইমতিয়াজ মোল্লা, এটাকে আমি ফারাক্কা সিট ছেড়েছিলাম জোটের হিসাবে। তো সে কালকে আমার সঙ্গে কথা হয়েছে, সে ও রাজ্য সভাপতি ছিল আজাদ সমাজ পার্টির, হাই স্কুলের টিচার। আজাদ সমাজ পার্টির রাজ্য সভাপতি ইমতিয়াজ মোল্লা তার দল ছেড়ে দিয়ে সে আমার দলে জয়েন করছে। আমি তাকে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির রাজ্যের ভাইস প্রেসিডেন্ট করছি এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা করব। দেখুন, ইলেকশন কমিশনকে যে কোনো রাজনৈতিক দল সম্মান করা উচিত। ওনারা কনস্টিটিউশনাল বডি, স্বশাসিত একটা সংস্থা। কোনো রাজনৈতিক দলের ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জ খুব একটা ধোপে টিকে না। কিন্তু হ্যাঁ, ইলেকশন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের হয়ে নেকেটলি বা কোনো সরকারি দলের শাসক দলের হয়ে নেকেটলি কোনো পক্ষপাতমূলক আচরণ করে, তার বিরোধিতা তো নিশ্চয়ই সবাই করা উচিত, আমিও করব। কিন্তু অকারণে যদি কেউ কাউকে কালো পতাকা দেখায়, এটা আমি সমর্থন করি না। কারণ মমতা ব্যানার্জি এসবের বিরোধী একসময় ছিল, আজকে অতীতকে ভুলে গিয়েছে, যা খুশি তাই করছে। ওখানে অনশনের নামে নাচ গান হচ্ছে, দেখতে পাচ্ছেন, সবাই দেখছে বাংলার মানুষ। যারা ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে বলে কখনো কালো কাপড় পরে দিল্লি চলে যাচ্ছে, আবার কখনো ধর্ণা মঞ্চ থেকে নাচ গান হচ্ছে। এই তো আজকে বাংলার রাজনীতিতে নতুন কালচার।
মমতা ব্যানার্জি এনেছে। हिंदी बोलो। आज के अपना क्या ज्वाइन कर ले? अच्छा, ज्वाइन करने का सबसे बड़ा वजह है कि हम लोग का बंगाल में जो है मुसलमानों की और बांग्ला 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 चल रहे জয়েন করে সবচেয়ে বড় রিজন আছে কি আমার যে মাইনরিটিজ আছে মাইনরিটিটা ভয়েসটা আর হাক সব ছিনে নিয়েছে। ঠিক আছে, মমতা ব্যানার্জি কিছু কাজ করে নাই। মমতা ব্যানার্জি আর টিএমসি বলে কে आप ওয়াকফ দেখলুন, আপনি এসআইআর দেখুন, টোটালে কাজ হয় না। তো আপনাকে যে ইউপি যে পার্টি আছে, ঠিক আছে, এটা বাঙালি কেউ অপশন নাই। ঠিক আছে, যে ইউপি একটা নতুন পার্টি আছে আর একটা আমার মানে অপশন আছে, এটা খুব ভালো কাজ হবে। এই রিজন আছে কি আমি যে ইউপি হুমায়ুন কবির সাহেব পার্টি জয়েন করে। আপনারা কোন দলে ছিলেন আগে? এমআইএম ব্যারিস্টাররা শুধু না বেশি দল আছে আর এমআইএম আর যে ইউপি সাথ মিলে গঠবন্ধন করে বাঙাল দিকে 2026 বিধানসভা ইলেকশন লড়বে। কতজন জয়েন করেছেন? আমি মোটামুটি দাদা এখানে তো 50 জন জয়েন করেছি আর লমসম দাদা 500 টিম আছে আমার অ্যাসেম্বলি। ঠিক আছে, কোথা থেকে এসেছেন? আসানসোল নর্থ অ্যাসেম্বলি। আপনার নাম? আমার নাম আছে মোহাম্মদ নিয়াজ আহমদ। আজকে আমাদের যে এআইএমআইএম এর টিম থেকে আম জনতা উন্নয়ন পার্টিতে আজকে সামিল হলো। তার কারণ হচ্ছে যেভাবে দেশে বিশেষ করে বাঙালি যারা আছে তাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে মাইনরিটি দলিত আদিবাসীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমাদের আওয়াজ তোলার কেউ লোক নেই পশ্চিমবাংলায়। যেটা আমাদের হুমায়ুন কবির সাহেব উঠে এসেছেন আম জনতা উন্নয়ন পার্টি থেকে, তিনার হাতকে মজবুত করতে এবং আমাদের যে লড়াইটা ওয়াকফ এসআইআর পিছিয়ে পড়া মানুষের জন্য যে হকের আওয়াজ তুলছে, সেই কারণে আমরা চাই যে মুর্শিদাবাদ জেলা থেকে যে একটা মাইনরিটি নেতা উঠে আসুক এবং মাইনরিটি নেতা যখনই উঠে আসবে আমাদের দলিত আদিবাসী মুসলিম সম্প্রদায়ের মানুষের হয়ে বিধানসভায় আওয়াজ তুলবে এবং আমাদের হয়ে সুখ দুঃখের কথা বিধানসভায় বলবে। এই কারণে আমরা সব চিন্তা ভাবনা করে আজকে আমরা হুমায়ুন কবির মহাশয়ের হাত ধরে আজকে আম জনতা উন্নয়ন পার্টিতে আমার ভাইরা সকলেই জয়েন করলো। আপনার নাম? আমার নাম নাজমুল হক।